আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটি আশা করি সবাই উপভোগ করবেন, কারণ আজকের এই ব্লগের জন্য আমি জানি অনেকেই অপেক্ষা করেছিলেন যারা আমার ব্লগটা ফলো করেন। তো আপনারা সবাই তো জানেন আমি আমার দেবরের বিয়ের পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম বেশ কিছুদিন যাবৎ। প্রথমে শপিং ব্লগগুলো শেষ করার পরে অবশেষে আমরা অনুষ্ঠানের ব্লগগুলো দিতে শুরু করে দিয়েছি। তারই অংশ হিসেবে গত পর্বে আপনাদের সাথে আমরা আমাদের রওনা হওয়ার একটা ব্লগ শেয়ার করেছিলাম, তবে সেদিন আপনাদের সাথে আমাদের নতুন বউ এবং বর কাউকেই দেখাতে পারিনি। তো আজকে আপনাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের পর্বটি আপনাদের সবার কাছে উপভোগ্য হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ব্লগটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুল করবেন না। আপনাদের কমেন্টের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ব্লগটিতে প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসে বউয়ের সাথে কিছু ফটো তোলার জন্য স্টেজে উঠেছিলাম। গত পর্বে তো আমরা দেখতে পেয়েছেন যে ওখানে যাওয়ার পরে আমার মেয়েকে রেডি করতে অনেকটা সময় লেগে গেছে। তো ওভাবে তো অ্যাকচুয়ালি সামনে যাওয়া যায় না, কারণ সব ফটোগ্রাফাররা সামনে ছিলেন, তাই জোহাকে রেডি না করে সামনে আমরা এগোতে পারছিলাম না। জোহাকে রেডি করার সাথে সাথে আমরা সামনে চলে গেলাম কিছু ছবি তোলার জন্য, কারণ ওই সময়টায় অনেকটাই ভিড় কম ছিল, অল্প কিছু মানুষজন এসেছিলেন। আমাদের বাড়ির কেউ তো তেমন একটা পৌঁছায়নি, আমাদের গাড়িটাই প্রথম এসেছে। আর এছাড়া ওদের বাড়িরও খুব বেশি গেস্ট ওই সময় এসে পৌঁছায়নি, তাদের নিজেদের কিছু লোকজন উপস্থিত ছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য। এছাড়া যারা গেস্ট তারা অলরেডি এক ব্যাচ উপরে খেতে বসে গেছে, যে কারণে নিচতলায় মানে দোতলাতে আর কি ওনাদের এখানে রিসেপশনের বসার ব্যবস্থা ছিল, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তিনতলাতে। নিচতলাটা তো পুরোটাই পার্কিং এরিয়া এবং ওখানে হচ্ছে গিফট আইটেম রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই আর কি আমাদের দোতলাতেই বসতে দেওয়া হয়েছে। আমরা আরও আমাদের গেস্টের জন্য অপেক্ষা করছিলাম, সবাই একসাথে হওয়ার পর খেতে বসবো। তো এখানে আমরা অল্প কিছু মানুষজনই ছিলাম, তাই সামনের দিকে বসেছি আর এদিকে কিছুটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে পুরো সেন্টারের ভিডিওটা সেভাবে আর কি নেওয়া হয়নি, নিচে থেকে উপর পর্যন্ত। নিচতলাটাও খুব বেশি সুন্দর ছিল। তো জোহা রাস্তায় অসুস্থ হয়ে যাওয়ার কারণে খুব বিরক্ত করছিল, যে কারণে ভিডিওটা করতে একটু সমস্যা হয়েছে। তো এই ফাঁকে আম্মুকেও বলেছিলাম তুমি একটা ছবি তুলে নাও, কারণ পরে যখন অনেক বেশি মানুষজন বেড়ে যাবে তখন ছবি তোলাটাও ঝামেলা হবে, প্লাস বর এসে গেলে তখন সবাই ব্যস্ত হয়ে পড়বে। তো এই জন্য আম্মু নতুন বউয়ের সাথে একটু ছবি তুলে নিল। একদিকে আমার আব্বু, আমার খালু শ্বশুর, সাথে আমার দুলাভাই ছিলেন, তারাও এখানে বসেই ছবি তুলে নিয়েছিল, কারণ আব্বু তো খুব বেশি একটা হাঁটা চলা করতে পারে না, তো বারবার এদিক থেকে ওদিক উঠে যাওয়াটা কষ্ট। এই জন্য আমার আপু বলল যে এখানে বসেই মামাদের ছবি তুলে দিই। তো এই জন্য আপু এখানে ভাইয়াদের সাথে সবার ছবি তুলছিল। তো আম্মু ছবি তুলে নিচে স্টেজ থেকে নেমে আসার পরে আম্মুকে বললাম যে তুমিও জোহার সাথে আব্বুর সাথে একটা ছবি তুলে নাও, কারণ পরে যদি আমরা তাড়াহুড়া করে চলে যাই তখন আর কোনো ছবি থাকবে না। তো এই জন্য আব্বু আম্মুর সাথে জোহার একটা ছবি তুলে দিলাম, সাথে আমিও তুলেছিলাম। তবে দুঃখজনক একটা ব্যাপার হচ্ছে আমি খুব বেশি একটা ছবি নিতে পারিনি, জোহারও না আমারও না, আমাদের দুইজনের একসাথে কোনো ছবিই নেই। এই টুকটাক ভিডিও ব্লগের উছিলাতে যেই কয়টাই আছে আর কি দেখার মতো, না হলে হয়তো বা এটুকুও থাকতো না। কারণ ওই দিনটা জোহা এত পরিমাণ কান্নাকাটি করছিল, প্লাস বিরক্ত করছিল যে বলার মতো না। যদিও কাপড় চোপড় নিয়েও বিরক্ত করেনি, ওগুলো খুলে দেওয়ার জন্যও বলেনি, ওগুলো ঠিকই পড়েছিল, কিন্তু ওর খুব মন খিটখিটে ছিল। তার একটাই কারণ, ওর ঠিক মতো ঘুমও হয়নি এবং খাওয়া হয়নি। খুব ভোরবেলা উঠিয়ে নিয়ে এসেছি, যে কারণে ওর ঘুমটা নষ্ট হয়েছে। আর দ্বিতীয়ত সকালে আমি ওকে খুব বেশি ভালো করে খাওয়াতেও পারিনি, কারণ ওর খাওয়া দাওয়াতে অনেক বেশি সময় লাগে, আর আমি তো সকাল থেকেই দৌড়ের উপর আছি। ওকে যে একটু ধীর সুস্থিরভাবে কিছু খাওয়াবো সেটাও সম্ভব হয়নি। আম্মুকে বলে আসছিলাম খাওয়ানোর জন্য, কিন্তু ওই যে মুড খারাপ ছিল, যে কারণে আম্মুর কাছেও খেতে চায়নি।
আমার মেয়ের মেইন সমস্যা হচ্ছে ওর খাওয়া এবং ঘুম ঠিক না থাকলে ও সব কিছু ওলটপালট হয়ে যায়, তখন ওর খুব মেজাজ খারাপ থাকে। তো যাই হোক, এখানে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ক্ষুধা লেগেছে। এই জন্য আমি আর অপেক্ষা না করে একটা খাবারের প্লেটের ব্যবস্থা করলাম। আন্টিকে বলার সাথে সাথেই মানে আমাদের নতুন মা, ওই মা একটা প্লেটে করে আমাকে খাবার উপর থেকে এনে দিয়েছে, বলল যে তুমি এখানে বসে ওকে খাওয়াই নাও, উপরে এখন যাওয়ার দরকার নেই, ওকে যেহেতু ভিড়ের ভিতরে নিয়ে খাওয়াতে পারবা না, ওকে তুমি সুন্দর মতো নিরিবিলি বসে খাওয়াও। তো এই জন্য আর কি নিচে আমাদের একটা এখানে আলাদা এরিয়া ছিল যেখানে বরকে খাওয়ানো হবে। তো ওই সাইডটা পুরোটাই ফাঁকা, এখানে কোনো গেস্টদের বসতে দেওয়া হয়নি। আমরা ওখানে বসে গল্প করছিলাম, প্লাস আমার মেয়েকেও নিচে বসিয়ে আমি খাইয়ে নিলাম। তো এই ফাঁকে আবার আমার হাজব্যান্ডের কিছু কলিগ ছিল যারা কোরিয়া থেকে রিসেন্টলি দেশে এসেছেন। তো ওই ভাইয়ারাও আমাদের এখানে ইনভাইটেড ছিলেন, তারাও আসছিলেন। তো আমি এই ফাঁকে ঝোয়াকে খাওয়াতে খাওয়াতে ভাইয়াদের সাথে একটু গল্পও করছিলাম। তাদের সাথে অবশ্য কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ প্রথম দেখাতে একজন মানুষকে ব্লগে নেওয়াটা আমার কাছে একটু হেজিটেশন লাগে, যে কারণে ভাইয়াদের ভিডিও করা হয়নি। তো এই যে এদিকে ছড়ানো ছিটানোভাবে যে যেদিকে পারছে বসে গল্প করছিল। আর এই টেবিলটা হচ্ছে বরের জন্য সাজানো হয়েছে, টেবিলটাও খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। তবে যদি পুরো সেন্টারটা আপনাদেরকে একসাথে ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। তো আমার মেয়ের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এমন সময় হচ্ছে ওর বাবা ফোন দিচ্ছিল বারবার, কারণ ও তো দেশের বাইরে থেকে কিছুই দেখতে পারছে না বা জানতে পারছে না, তো কখন কি হচ্ছে বা না হচ্ছে এটা নিয়ে অনেক টেনশনে আছে, এজন্য বারবারই কল দিচ্ছিল। তো আমি আবার আসার পর একটু রিল্যাক্সভাবে বসতে পেরেছি ওকে খাওয়ানোর সময়, এই জন্য ভাবলাম যে এই সময়টাতে একটু কথা বলে নিই, না হলে সামনে সামনে যখন আর কি আরও বেশি মানুষজন আসবে বা বাড়িতে চলে যাওয়া রওনা হওয়ার সময় হবে তখন তো কথা বলার সুযোগ হবে না। এই জন্য এই ফাঁকে একটু কথা বলে নিলাম। আর সৌভাগ্যবশত জোহার খাওয়া শেষ হতে না হতেই খবর পেলাম যে আমার দেবরের গাড়িও চলে আসছে, ওরা গেটেই আছে। তো এই জন্য আমি খুব তাড়াহুড়া করে ওকে মানে আমার মেয়েকে আম্মুর কাছে রেখে একটু নিচে নামছিলাম, এমন সময় দেখলাম যে ওরা অলরেডি গেটের কাছে পৌঁছে গেছে আর আমি ছিলাম দোতলার সিঁড়ির মাঝখানে। তো এরপরে ভাবলাম যে যেহেতু সামনে অনেকটা ভিড় হয়ে গেছে প্লাস ওরা গেটে, তো এই জন্য আর আমি নিচে নামলাম না, উপর থেকেই ভিডিওটা করে নিয়েছিলাম। ভাবলাম যে ওরা তো অলরেডি বিপদের মধ্যেই আছে, এখন আমি গিয়ে আর উল্টো বিপদে নাই পড়ি, আগে আগে ঢুকে বেঁচেই গেছি। তো আপু অবশ্য দেখতেই পাচ্ছেন ওর সাথে আছে, যে কারণে আমার আর টেনশন ছিল না যে আপু তোর সাথে আছে, সমস্যা হবে না, যেটাই করতে হবে আপু করে নেবে। তো ওনাদের পক্ষ থেকেও আরও এখানে অনেকজন ছিলেন যারা বরকে রিসিভ করবে। তো গেটে তো একটু টুকটাক হাসি তামাশা সব সময় হয়ে থাকে, আর ওর মাশাল্লাহ শালা শালি অনেক ছিল। তো ছোট মানুষই ম্যাক্সিমাম, তো সবাই মিলে অনেক মজা করছিল। আমি অবশ্য দূর থেকেই দেখছি, কাছে যাওয়ার সুযোগ হয়নি, প্রচুর মানুষ সামনে। তাছাড়া সামনে গেলে আমি ভিডিওটা ভালো করে নিতেও পারতাম না। আর আমার দেবর তো দেখতেই পাচ্ছেন বেশ লম্বা, 6 ফিট প্লাস, যে কারণে সবার উপর থেকে ওকে একদম স্পষ্টই দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ গেটের সমস্ত দেনা পাওনা মিটে গেছে, তাদেরকে খুশি করার মতো যতটুকু করার ছিল আমরা করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ তারাও খুশি মনে মেনে নিয়েছে। তো এখন ওর প্রবেশের পালা, ওকে নিয়ে সবাই উপরে উঠে এসেছে, আমিও আস্তে আস্তে ওদের আগে আগেই উপরে চলে আসছি। এখন আমার দেবরের প্রবেশের পালা। তো এই ছিল ওদের রিসিপশনের প্রথম ধাপটা পার হওয়া। এরপরে যে আরও কত ধাপ ছিল সেটা তো আপনারা ধীরে ধীরে দেখতেই পারবেন, এক ধাপ শেষ না হতেই আরেক ধাপে যে পদার্পণ করে। তো পুরো দিনটাই যেন আমার দেবরের জন্য একটা পরীক্ষার খাতার মতো ছিল, যে একটা প্রশ্নপত্র শেষ না হতেই সামনে আরেকটা চলে আসছে, কোনটা থেকে কিভাবে বেঁচে বের হবে এই পথ খুঁজতে খুঁজতেই সারাটা দিন পার হয়ে গেছে। তো সামনে আপনারা এই সব কিছুই ইনশাআল্লাহ দেখতে পাবেন, প্রত্যেকটা মজার মুহূর্তগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো এখানে বর কনেকে একসাথে বসানো হলো, এখন দেখে আপনারা অবশ্যই বলবেন যে তাদেরকে একসাথে কেমন লাগছে আর তাদের আউটফিটগুলো কেমন মানিয়েছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের সাথে তো শপিং ব্লগে আমরা যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছিলাম।
তারপরও হয়তো বা ক্লিয়ারলি অনেক কিছু বুঝতে পারেননি। এবং একটা ড্রেসে সম্পূর্ণভাবে সৌন্দর্য ফুটে ওঠে ঠিক তখন যখন ড্রেসটা পরা হয় এবং যে পরে তাকে কতটুকু মানিয়েছে সেই জিনিসটার উপরে ড্রেসের সৌন্দর্যটা ম্যাটার করে। তো এই হচ্ছে তাদের আজকের আউটফিটের লুকটা। তো আমার কাছে তো খুব ভালো লাগছিল, দুজনকেই খুব সুন্দর মানিয়েছে ড্রেসগুলোতে। আর ওদের এখন ফটো সেশন তো চলবেই, এই কারণে আমাদেরকে আবার আন্টি বলল যে এই ফাঁকে তোমরা যেহেতু আরও আত্মীয় স্বজন মোটামুটি অনেকেই চলে আসছে, তোমরা খাওয়া দাওয়া করে নিও। তো আর কি উপরে যাব, আরও কিছু আমাদের মানুষজন ছিলেন যারা ঢাকার বাইরে থেকে মানে গ্রাম থেকে আসছিল। তো ওই বাসটা আবার ঢোকার পথটা খুঁজে পাচ্ছিল না, ওরা বারবার রাস্তা হারিয়ে ফেলছিল, যে কারণে আসতেও সময় লেগে গেছে। আর এই ভাইয়াকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের কলিগ, যার কথা বলছিলাম রিসেন্টলি উনিও কোরিয়া থেকে দেশে এসেছেন। তো ওই ভাইয়া এসেছিলেন, ওনার ওয়াইফও আসার কথা ছিল, তবে ভাবি খুব অসুস্থ যে কারণে আসতে পারেননি। ভাইয়ার সাথে আরও কয়েকজন ছিলেন, তবে তাদের সাথে আমার প্রথম পরিচয়, যে কারণে তাদেরকে আমি আসলে ব্লগে নিতে চাচ্ছিলাম না, আমার কাছে একটু হেজিটেশন লাগছিল। তো যাই হোক, এরপর আমরা 3 তলাতে এসে পড়েছি খাওয়ার জন্য। আমাদের গ্রামের বাড়ির যে গাড়িটা সেটাও চলে আসছে। অবশেষে আমরা সবাই মিলে খেতে বসলাম। তো আমার দেবরকে সাথে আনতে পারিনি, কারণ ওদের তো কিছু নিয়মকানুন আছে, টেবিলে একসাথে বসানো হবে আর ওরা দোতলাতেই খাবে, তাই আমরা 3 তলা থেকে খেয়ে নিচে নেমে দেন আবার সেই পর্বে অংশগ্রহণ করব। তো আন্টি বললেন যে ওর জন্য তো বিশেষ সাগরানা তৈরি করা হচ্ছে, ওর জন্য একটু টাইম লাগবে, এদিকে আমাদের যেন লাঞ্চটা আমরা সেরে নিই। তো উপরে এসে খাওয়া দাওয়া করে নিলাম, কী কী খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল কাবাব ছিল, দেন সবজি ছিল, সবজিটা অবশ্য আমি খাইনি। দেন এখানে চিকেন ফ্রাই ছিল। আর নারায়ণগঞ্জের যারা আছেন তারা তো সবাই জানবেনই, আর যারা বাইরের আছেন তারা হয়তো বা জানেন না, নারায়ণগঞ্জে একটা ট্রেডিশন আছে। আমরা যেমন বিয়েবাড়িতে সাধারণত রোস্ট করে থাকি, কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু অবশ্যই এই চিকেনের ফ্রাই করতে হয়, এটা তাদের একটা ট্রেডিশন। যদি কেউ না করে তাহলে তাদের আপ্যায়নটা পরিপূর্ণ হয় না, এটা আমি যতটুকু শুনেছি আর কি, সেখান থেকেই বলা। কারণ আমরা এটার এখানে যে 2টা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, একটা কাবিনের সময় এবং একটা আমরা এখন বিয়ের সময় যাচ্ছিলাম, তো 2টা প্রোগ্রামেই তারা এই আইটেমটা করেছে দেখলাম, যেটা সাধারণত আমাদের দিকের অনুষ্ঠানে করা হয় না, আমরা নর্মালি রোস্ট করে থাকি। তো ফ্রাইটা বেশ মজা ছিল, যেহেতু ইউনিক একটা আইটেম, অন্য সময় বিয়েতে খাওয়া হয় না, তাই বেশ এনজয় করেছি আমরা সবাই। তার সাথে গরুর মাংস, খাসির মাংস তো ছিলই, এবং জর্দাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, হালকা মিষ্টির মধ্যে খুব ভালো ছিল। তো আমি এই জন্য উপর থেকে আমার মেয়ের জন্য একটু আবার নিচে নেমে আসলাম, নিয়ে যাতে ওকে একটু খাওয়াতে পারি, কারণ পোলাও যখন খাইয়েছি তখন ওকে জর্দা আইটেমটা আমি খাওয়াইনি, তাড়াহুড়া করে নিচে নেমে গেছি আমার দেবর আসার পরে। তো আম্মুর কাছে দিয়ে আসলাম, তুমি খাইয়ে নাও, আর এই ফাঁকে আমি ওদের সাথে একটু ছবি তুলে নিলাম, কারণ জানি গ্রামের বাড়ি যাওয়ার পরে এমন দৌড়াদৌড়িতে পড়তে হবে যে তখন আর ছবি তোলার মতো সময় থাকবে না, প্লাস একসাথে বসে ছবি তোলাও হবে না। তো এই জন্যই যখনই একটু টাইম পাচ্ছিলাম ভাবলাম যে সবার সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে একটু ছবি তুলে নিই। আর এখানে আমার মেয়ে তার ভাইদের সাথে, তার চাচুদের সাথে বসে ছবি তুলছিল। তো ও আমার মেয়ে বেশ এনজয় করেছে। তবে আমার কাছে যেটা সবথেকে বড় দুঃখজনক ঘটনা আজকের দিনের জন্য, সেটা হচ্ছে আমি হাজার চেষ্টা করেও ওর সাথে একটা ছবি তুলতে পারিনি। যখনই তাকে ছবি তুলতে ডাকছি এবং যে কে ওর ছবি তুলতে চাচ্ছে, তখনই সে খুব বিরক্ত হয়ে যাচ্ছে এবং কান্নাকাটি চিৎকার শুরু করে দিয়েছে। এছাড়া বাকি পুরো টাইম সে ভালোই ছিল। আর যখনই এই ফ্যানটার সন্ধান সে পেয়েছে, এখান থেকে তাকে আর নড়ানো যায়নি, এখানে দাঁড়িয়ে থেকে সে মনে হয় ঘন্টার উপরে সময় পার করে দিয়েছে। ওই সময়টা কিন্তু বেশ ঠান্ডা ছিল, তখন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে প্রচুর ঠান্ডা ছিল, তখন ফ্যানের কোনো প্রয়োজন নেই, প্লাস পুরো সেন্টারে এসি চলছে। তার মধ্যেও আমার মেয়ে এই বড় ফ্যানটার সামনে গিয়ে দাঁড়িয়ে হা করে বাতাস খাচ্ছে। যেই ওকে জিজ্ঞেস করছে তুমি কি করছো, সে একটাই উত্তর, আমি বাতাস খাচ্ছি। তো ফ্যানটার বাতাস খুব ঠান্ডা ছিল, আর আমার মেয়ের ঠান্ডা খুব প্রিয়, ও একদমই গরম সহ্য করতে পারে না, যত বেশি ঠান্ডা হোক না কেন ওর তাতে কোনো আপত্তি নেই, ঠান্ডা ওর খুব ভালো লাগে। তো এই জন্য এখানে দাঁড়িয়ে থেকে সে বাতাস খাচ্ছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে আসো আমরা একটা ছবি তুলি, কিন্তু সে কোনোভাবেই তুলবে না।
অবশেষে আর কি করব, হাঁপ ছেড়ে আর কি আশা ছেড়েই দিলাম। এরপর আজকের ব্লগটা সমাপ্তি আমরা এখানে টানছি। পরের পর্বে আপনাদের সাথে আমরা আরও অন্যান্য জিনিসগুলো ইনশাআল্লাহ শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।